আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই ভিডিওটা আমার ইউটিউবের প্রথম ভিডিও। এই ভিডিওতে আমরা টেক কোয়েশন সম্পর্কে কমপ্লিট আলোচনা করব। এই একটা ভিডিও দেখার পর আপনাদের আর টেক কোয়েশন সম্পর্কে কোনো প্রশ্নই থাকবে না। সকল প্রশ্নের উত্তর এই একটা ভিডিওতেই পাবেন। আমি এই ভিডিওটা এক শর্টে বানাবো, তাই মাঝখানে আমার ভুল হতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা কমপ্লিটলি দেখবেন। যদি আপনাদের ভালো না লাগে তাহলে আমার পরবর্তী ভিডিও আপনাদের দেখতে হবে না। জাস্ট এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ কমপ্লিটলি দেখেন। টেক কোয়েশ্চেন। বক্তার কথাকে আরও স্পষ্ট করে তোলা এবং তার বক্তব্যের সমর্থন পাওয়ার জন্য টেক কোয়েশ্চেন ব্যবহার করা হয়। টেক শব্দের অর্থ লাগানো বা জোরে দেওয়া। আমরা প্রায় কথা শেষে অন্যের সমর্থন পেতে আমরা বলে থাকি তাই না, তাই কি, সেটাই তো। এগুলোই হচ্ছে টেক কোয়েশ্চেন। উদাহরণ যেমন আমরা বলি তুমি স্কুলে যাচ্ছ, তাই না? এই যে আমরা শেষে তাই না বললাম, এই তাই নাই হচ্ছে টেক কোয়েশ্চেন। টেক কোয়েশ্চেনের অপর নাম টেইল কোয়েশ্চেন বা মিনি কোয়েশ্চেন। টেক কোয়েশ্চেন এর প্রাথমিক তথ্য। আমরা টেক কোয়েশ্চেন জানার শিখার পূর্বে এর প্রাথমিক কিছু তথ্য সম্পর্কে জানব। টেক কোয়েশ্চেন এর প্রথম অংশকে বলে স্টেটমেন্ট বা সেন্টেন্স এবং দ্বিতীয় অংশকে বলে টেক। যেমন হি ইজেন্ট এ টিচার, এই যে প্রথম হি ইজেন্ট এ টিচার, এটা হচ্ছে স্টেটমেন্ট বা সেন্টেন্স, এবং লাস্টের অংশ যেটা ছিল ইজ হি, সেটা হচ্ছে টেক। অর্থাৎ টেক কোয়েশ্চেনের দুটি অংশ থাকে, একটা হচ্ছে সেন্টেন্স আর পরটা হচ্ছে টেক। টেগের জায়গাটায় শুধুমাত্র দুইটা জিনিস বসবে, আমাদের সব সময় খেয়াল রাখতে হবে। আমরা যে টেগে, এই যে টেগ ইজ হি, এই যে টেগের এখানেই আমাদেরকে আনসার লিখতে হবে, উত্তরটা লিখতে হবে। আর সেখানে আমরা শুধু দুইটা জিনিস বসাবো, সেটা হচ্ছে একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আরটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টটা সবসময় প্রোনাউন হবে, এখানে এই জন্য লেখা আছে সাবজেক্ট প্রোনাউন, অর্থাৎ সাবজেক্টটা প্রোনাউন হিসেবে আসবে। তাহলে আমাদেরকে মাথায় এই জিনিসটা রাখতে হবে, টেক কোয়েশ্চেনের আনসার হিসেবে আমাদেরকে কি বসাতে হবে? অক্সিলারি ভার্ব অ্যান্ড সাবজেক্ট। টেক কোয়েশ্চেন আমাদের, আমি বারবার বলছি, এই যে আন্ডারলাইন মানে হলুদ করা, হাইলাইট করা যে লাইনগুলো আছে, এই লাইনগুলো ভালো করে জানতে হবে, আমাদেরকে ভালো করে শিখে রাখতে হবে। টেক কোয়েশ্চেনের আনসারে দুইটা জিনিস বসে, অক্সিলারি ভার্ব আর সাবজেক্ট। ওকে, এখন প্রথম অংশ বা স্টেটমেন্টটি যদি অ্যাফার্মেটিভ হয়, অর্থাৎ এই বাক্যটা যদি অ্যাফার্মেটিভ মানে হাবোধক হয়, তাহলে আমাদেরকে টেক কোয়েশ্চেন অর্থাৎ এই জায়গাটা বসাতে হবে নেগেটিভ। আবার প্রথম অংশটা যদি নেগেটিভ হয়, তাহলে টেক কোয়েশ্চেনের আনসারে আমাদেরকে অ্যাফার্মেটিভ বসাতে হবে। আশা করি এতটুকু বুঝে আসছে। ওকে, টেক কোয়েশ্চেনের নাউন এর প্রোনাউন ফর্ম হয়, অর্থাৎ যদি আমাদের টেক কোয়েশ্চেন এই যে স্টেটমেন্ট সেন্টেন্সের মধ্যে যদি কোনো একটা নাউন থাকে, তাহলে আমাদেরকে সেটার এই আনসারের মধ্যে আমাদেরকে ওই নাউনের প্রোনাউনটা নিয়ে আসতে হবে। অর্থাৎ যদি রিতা থাকে, তাহলে আমাদেরকে রিতা একটা মেয়ের নাম, তাহলে আমাদেরকে শি ইউজ করতে হবে। নীরব থাকলে হি ইউজ করতে হবে, মানে ছেলেদের নাম থাকলে হি ইউজ করতে হবে। আর যদি প্রোনাউন থাকে তাহলে আমাদেরকে প্রোনাউনেই বসাতে হবে। তাহলে আমি আবার রিপিট করি, আমাদের টেক কোয়েশ্চেনের আনসারের মধ্যে দুইটা জিনিস বসে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে সাবজেক্ট। অক্সিলারি ভার্ব সাবজেক্ট, অক্সিলারি ভার্ব সাবজেক্ট। ওকে, সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসেবে সরাসরি কোনো প্রোনাউন না থাকে, যদি কোনো বাক্যে কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসেবে কোনো প্রোনাউন না থাকে, তাহলে আমাদেরকে চারটি প্রোনাউন বসাতে হবে। সেগুলো হচ্ছে হি, শি, ইট, দে এর ব্যবহার করতে হবে। আচ্ছা, আমরা তো জানি যে অক্সিলারি ভার্বের মধ্যে আনসার হয় কি আমরা তো জানি টেক কোয়েশ্চেনের আনসার হয় অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট। তো এই সাবজেক্টের যদি বাক্যের মধ্যে, এখানে তো দেখেন এখানে কি ছিল, ইজেন্ট এ টিচার, অর্থাৎ এখানে সাবজেক্ট হি ছিল, হি ইজেন্ট এ টিচার, সাবজেক্ট হি ছিল, এই জন্য আমরা হিটা বসাইছি। যদি কোনো বাক্যে এরকম সরাসরি কোনো প্রোনাউন দেওয়া না থাকে, তখন আমাদেরকে হি, শি, ইট, দের ব্যবহার করতে হবে। এবং বাক্যে যদি, এখন আমরা জানবো কখন হি, কখন শি এবং ইট, দে এর ব্যবহার করতে হয়। সেন্টেন্সের সাবজেক্ট একবচন ব্যক্তির নাম হলে টেক কোয়েশ্চেনের সাবজেক্টটি হবে কি, হি, শি। অর্থাৎ আমাদের সেন্টেন্সের মধ্যে, স্টেটমেন্টের মধ্যে যদি এই সাবজেক্টটি যদি ব্যক্তির নাম হয়, এক বচন ব্যক্তির নাম মানে একজন ব্যক্তির নাম হয়, তাহলে আমাদেরকে হি অথবা শি, পুরুষ হলে হি এবং স্ত্রী হলে শি বসাতে হবে। সেন্টেন্সের মধ্যে
যদি কোনো বস্তু প্রাণী বা শিশু থাকে এক বচন বস্তু প্রাণী শিশু থাকলে তখন আমাদেরকে আনসারে এই ইট ব্যবহার করতে হবে। সেন্টেন্সের সাবজেক্টটি বহুবচন হলে টেক কোয়েশনে সাবজেক্টটি দে হবে। সেন্টেন্সের মধ্যে এবার আমরা জানবো যদি সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব না, এখন আমরা যেগুলো জানলাম সেগুলো হচ্ছে সেন্টেন্সে যদি সরাসরি কোনো নাউন বা সরাসরি কোনো প্রোনাউন না থাকে তখন আমাদেরকে কি প্রোনাউন ইউজ করতে হবে? 4টি প্রোনাউন, কি? হি, শি, ইট, দে। এবং এখন যদি সেন্টেন্সে যদি আমাদের কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাদেরকে কিভাবে অক্সিলারি ভার্ব বসাতে হবে? কারণ আমরা জানি তো টেক কোয়েশনের মধ্যে দুইটা জিনিসই বসে, একটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে সাবজেক্ট। তো যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে তখন আমরা কিভাবে অক্সিলারি ভার্ব লিখবো? তখন আমাদের, কারণ আনসারে তো আমাদেরকে অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট লিখতেই হবে। তো অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে আমাদেরকে 3টি অক্সিলারি ভার্ব আনতে হবে, সেটা হচ্ছে ডু, ডাজ, ডিড। এখন আমরা জানবো কখন ডু, কখন ডাজ, কখন ডিড এর ব্যবহার হবে। সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু এবং ডাজ এর ব্যবহার হয়, আর ডিড ব্যবহার করা হয় পাস্ট ইনডিফিনিটে। এখন কখন কখন এই প্রেজেন্ট ইনডিফিনিটে কখন ডু, ডাজ, এবং পাস্ট ইনডিফিনিটে অলওয়েজ কি পাস্ট ইনডিফিনিট হলেই অলওয়েজ আমাদেরকে ডিড ইউজ করতে হবে। ডু ব্যবহার হবে সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে অথবা প্লুরাল নাউন, যে কোনো প্লুরাল নাউন হলে তখন আমাদেরকে কি ইউজ করতে হবে? ডু ইউজ করতে হবে। যেমন কি এই দে আছে, আমাদেরকে ডু ইউজ করতে হবে। দেখো, দে প্লে ক্রিকেট, এখানে আমরা টেক কোয়েশনে ভার্ব নেই, মেইন ভার্ব আছে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই, এই জন্য আমরা ডু নিয়ে আসছি এবং দের সাথে আমাদেরকে ডু ইউজ করতে হয়েছে। তো আমরা শুরুতে একটা রুলস বলছিলাম যে বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমাদেরকে টেক বসাতে হবে নেগেটিভ। এই রুলসটা প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ সব সময় আমাদেরকে বাক্যটা অ্যাফার্মেটিভ কিনা নেগেটিভ সেই জিনিসটা দেখতে হবে। অর্থাৎ আমাদেরকে এই 3টা জিনিস খেয়াল রাখতেই হবে। কি কি? যে বাক্যটা অ্যাফার্মেটিভ কিনা নেগেটিভ, হ্যাঁ বোধক নাকি না বোধক সেটা দেখতে হবে, এবং যদি হ্যাঁ বোধক হয় তাহলে না বোধক, আর না বোধক হলে হ্যাঁ বোধক। 2 নাম্বার হচ্ছে আমাদের মাথায় সবসময় রাখতে হবে টেক কোয়েশনে আনসার হয় 2টা জিনিস, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে সাবজেক্ট। তো আমাদেরকে সেই জিনিসগুলোই খুঁজে খুঁজে আনসারে বসাতে হবে। তাহলে এখানে দে আছে, এই জন্য আমাদের কি আনতে হয়েছে? ডু আনতে হয়েছে, কারণ কোনো অক্সিলারি ভার্ব নাই। তাহলে আমরা লিখলাম এই দে প্লে ক্রিকেট, এখান থেকে আমরা লিখতে হবে বাক্যটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে নেগেটিভ লিখছি, ডোন্ট দে। ওকে। ডাজের ব্যবহার, সাবজেক্টটি যদি হি, শি, ইট বা কোনো সিঙ্গুলার নাউন অর্থাৎ এক বচন হয় তাহলে আমাদেরকে কি ডাজ ইউজ করতে হবে। যেমন হি লাইকস টি, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, এই জন্য আমাদেরকে অক্সিলারি ভার্ব না থাকার কারণে আমাদেরকে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে কি হির সাথে কি মিলে? হির সাথে ডাজ মিলে, এই জন্য। আর বাক্যটা হ্যাঁ বোধক হওয়ার কারণে আমাদেরকে ডাজেন্ট লিখতে হয়েছে, ডাজেন্ট হি। ডিডের ব্যবহার, ডিড পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ যদি কোনো বাক্যে বি2 থাকে তাহলে আমাদেরকে অক্সিলারি ভার্ব হিসেবে, ওই বাক্যটাতে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাদেরকে অক্সিলারি ভার্ব হিসেবে অক্সিলারি ভার্ব হিসেবে আমাদেরকে নিয়ে আসতে হবে কি? ডিড নিয়ে আসতে হবে। আর সেটা সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে, হি, শি যেটাই হোক না কেন সাবজেক্ট, যদি বাক্যতে যদি বি2 থাকে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তখনই আমাদেরকে কি? ডিড নিয়ে আসতে হবে। শর্টকাট মনে রাখার নিয়ম, প্রেজেন্ট ইনডিফিনিট যদি প্লুরাল নাউন হয় তাহলে আমাদেরকে প্লুরাল নাউন অথবা আই, উই, ইউ, দে হলে ডু ইউজ করতে হবে, এবং প্রেজেন্ট ইনডিফিনিট শুধু সিঙ্গুলার নাউন হি, শি, ইটের ক্ষেত্রে ডাজ ইউজ করতে হবে, এবং পাস্ট ইনডিফিনিট হলে আমাদেরকে সবসময় কি ইউজ করতে হবে? ডিড ইউজ করতে হবে। আশা করি এই যে আমাদের সাবজেক্ট এবং ভার্ব না থাকলে কি কি আনতে হবে সেই জিনিসটা ক্লিয়ার হয়েছে। আমি আবার রিপিট করতেছি, যদি কোনো বাক্যের মধ্যে আমাদেরকে তো টেক কোয়েশনের মধ্যে 2টা জিনিস আনতে হয়, উত্তর লিখতে হয়, সেটা কি? অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট। এখন কোনো বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন আমাদেরকে 3টা অক্সিলারি ভার্ব আনতে হবে, সেটা কি কি? ডু, ডাজ, ডিড। এবং যদি কোনো বাক্যের মধ্যে সাবজেক্ট না থাকে তাহলে আমাদেরকে 4টা সাবজেক্ট আনতে হবে, সেটা কি? হি, শি, ইট, দে। এবং সেগুলা কোনটা কখন আনতে হবে সেটা আমি উপরেই দিয়ে রাখছি। এই যে জিনিসগুলো, এইগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কখন ডু, ডাজ, ডিড আনতে হয় এখন, আর কখন সাবজেক্ট এই হি, শি, ইট, দে আনতে হয়, এগুলো ক্লিয়ারলি উল্লেখ করা আছে। আমি প্রত্যেকটা জিনিস লিখে দেওয়ার চেষ্টা করছি যেন কারো মানে আমার কথাটা ক্যাপচার করতে না পারলেও যেন এখানে দেখে শিটটা আমি ইউটিউবের ইনবক্সে শিটটা দিয়ে দিব, যে এই শিটটা দেওয়ার পরে আপনারা নিজে পড়ে ফেলতে পারবেন।
আচ্ছা, এখন আমরা কিছুক্ষণ আগে যখন আমরা অ্যাফার্মেটিভ বাক্য থাকলে নেগেটিভ করছি, তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদেরকে ভার্বের সাথে এই যে ভার্বটা আছে, ভার্বটা আমাদেরকে এই ভার্বের সাথে আমাদেরকে নট যোগ করতে হয়, নেগেটিভ করার জন্য নট যোগ করতে হয়। এই জন্য আমরা ভার্বের সাথে নট যোগ করে কিছু সংক্ষিপ্ত রূপ শিখতে হবে, কনস্ট্রাকশন ফর্মগুলা। যেমন নাকি ডু নট, যখন আমাদেরকে ডুর সাথে নট যোগ করতে হবে তখন এই ডু নটটাকে আমরা শর্টকাটে লিখতে হবে, পুরোপুরি ডু নট লিখলে হবে না, আমাদেরকে লিখতে হবে ডোন্ট, অর্থাৎ DON অ্যাপোস্ট্রফি টি, এখানে ওটা বাদ দিয়ে কি লিখতে হবে, আমাদেরকে অ্যাপোস্ট্রফি লিখতে হবে, ডোন্ট শর্টকাট। এখানে ডোন্ট, ডাজ থাকলে আমাদেরকে ডাজ নট নেগেটিভ করার জন্য ডাজ নট, নটটাকে তুলে দিয়ে এই নটের ওটা তুলে দিয়ে আমাদের কি লিখতে হয়েছে, ডাজেন্ট লিখতে হয়েছে। এখানে আমি কনস্ট্রাকশনের কি উচ্চারণগুলো লিখে দিছি, এই যে ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট, তারপর হচ্ছে কি আরেন্ট, এইন্ট, উচ্চারণগুলো লেখা আছে, ইজেন্ট, ইজ নট থেকে ইজেন্ট, আর নট থেকে আন্ট, ঠিক আছে, ওয়াজ নট থেকে ওয়াজেন্ট, ওয়ার নট থেকে এভাবে হ্যাভ নট, সবগুলো দেওয়া আছে। নিজে নিজে এটা শেখা যায়, এটা নিয়ে না বললেই চলে, কারণ এখান থেকে আমরা শিখে নিব এখানে কি দেওয়া আছে। আমি পুরোপুরি দিচ্ছি যেন কেউ স্ক্রিনশট দিতে চাইলেও স্ক্রিনশট দিতে পারবে। ওকে, এখন আমরা চলে আসবো টেক কোয়েশ্চন গঠনের রুলস। এতক্ষণ পর্যন্ত যা কিছু শিখছি সেটা হচ্ছে বেসিক, এবং এই বেসিকগুলো দিয়ে আমরা ইতিমধ্যে অনেক টেক কোয়েশ্চন সলভ করে ফেলতে পারবো। কিন্তু টেক কোয়েশ্চনের জন্য ভিন্ন ভিন্ন আরও কিছু রুলস রয়েছে, যে ব্যতিক্রম হলে কি করতে হবে আমাদেরকে। তো আমরা ব্যতিক্রম হলে আমাদের কিভাবে সলভ করতে হবে সেগুলোই দেখব। টেক কোয়েশ্চন গঠনের রুলস, স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ আমাদেরকে ট্যাগ হবে নেগেটিভ, আর স্টেটমেন্টটি নেগেটিভ হলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। এটা হচ্ছে আমাদের সব সময় কাজে লাগবে, যে সব সময় প্রতিটা বাক্যেতে আমাদের দেখতে হবে বাক্যটা কি হা বোধক নাকি না বোধক। হা বোধক হলে ট্যাগ হবে কি না বোধক, আর যদি বাক্যটা যদি না বোধক হয় তাহলে ট্যাগ হবে হা বোধক। যেমন নাকি দে আর প্লেইং ফুটবল, বাক্যটা হা বোধক, তাহলে আমরা কি বলবো, এখান থেকে আমরা এই প্রথমে অক্সিলারি ভার্ব নেব আর এবং দে, আর যেহেতু এটা হা বোধক তাহলে আমাদেরকে অক্সিলারি ভার্বটাকে না বোধক করতে হবে। না বোধক করলে আমরা আর এর সাথে নট যোগ করবো, তাহলে আমরা শর্টকাট ফর্মে শিখছিলাম যে আর এর সাথে নট হলে আরেন্ট হয়, তাহলে আমরা এখান থেকে অক্সিলারি ভার্ব নিলাম যেহেতু দেওয়া আছে আর নট আরেন্ট আর দে, তাহলে হচ্ছে আরেন্ট দে। এরপর হি ইজ নট কামিং টুডে, এখানে বাক্যটা নেগেটিভ, তার জন্য আমাদেরকে অ্যাফার্মেটিভ করতে হবে। অ্যাফার্মেটিভ করতে হলে তো আমাদেরকে নট যোগ করতে হবে না, তাহলে এখান থেকে জাস্ট আমরা অক্সিলারি ভার্ব এবং কি সাবজেক্টটা নিয়ে যাবো। আমরা জানি যে টেক কোয়েশ্চনে দুইটা জিনিসই ব্যবহার করতে হয়, কি অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট। বারবার এই জিনিসটাই হচ্ছে মেইন কথা, অক্সিলারি ভার্ব এন্ড সাবজেক্ট। তাহলে ইজ আছে অক্সিলারি ভার্ব আর সাবজেক্ট হি আছে, এই দুইটা জিনিসই আমরা বসাই দিলাম, ইজ হি, ব্যাস। ওকে, এখন এই আই এম থাকলে তারা নির্দিষ্ট করে অক্সিলারি ভার্ব এবং সাবজেক্টকে দিয়ে দিছে। আই এম যদি কোনো বাক্য থাকে তাহলে বাক্যটি আই এম দ্বারা অ্যাফার্মেটিভ বাক্য, হাবোধক বাক্য গঠিত হলে তার ট্যাগ হবে কি আরেন্ট আই বা এইন্ট আই। মানে হাবোধক বাক্য হলে কি হবে, আরেন্ট দেখে নেগেটিভ করা হয়েছে, হাবোধক যেহেতু হবে এই জন্য নেগেটিভ করা হয়েছে, আরেন্ট আই এবং এইন্ট আই দুইটা থেকে যে কোনো একটা দিলেই হবে। যেমন আই এম ইউর বেস্ট ফ্রেন্ড, এখানে আই এম দ্বারা বাক্যটা শুরু হয়েছে, তাহলে আমাদেরকে কি লিখতে হবে, আরেন্ট আই, রুলসেই আছে এটা। আচ্ছা, আই এম বিজি নাও, এখানে কি হবে আপনারা নিজেরা বলেন, যেহেতু আই এম আছে তাহলে আমাদেরকে নির্দিষ্ট করে এখানে আমরা লাইন থেকে খুঁজে বের করতে হবে না যে কি অক্সিলারি ভার্ব বসাবো কি সাবজেক্ট বসাবো, এগুলো খোঁজার দরকার নেই। এখানে আমাদেরকে কি এই অটোমেটিকলি মানে তারা নিজেরা ফিক্স করে দিছে যে আরেন্ট আই হবে, আই এম থাকলে আরেন্ট আই, এটা মুখস্থ করে ফেললেই হবে। এবার ইম্পারেটিভ সেন্টেন্স, যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে টেক কোয়েশ্চনের ক্ষেত্রে তাহলে আমাদেরকে কিভাবে কি সলভ করতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা বোঝাই যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব করা হয় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এবং ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা সবসময় এই যে আদেশ, উপদেশ এটা আমরা নিজেকে দিতে পারি না, এবং যে আমার সামনে নাই মানে আমি থার্ড পার্সন, যে তাকেও আমি এই আদেশ উপদেশ দিতে পারবো না। আমরা কেবল যে আমার সামনে আছে অর্থাৎ সেকেন্ড পার্সনকেই আমরা কি দিতে পারি, উপদেশ দিতে পারি, আদেশ উপদেশ দিতে পারি। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট ইউ লুকাই থাকে, অর্থাৎ সেকেন্ড পার্সন তো ইউ লুকায়িত থাকে। অর্থাৎ আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় আমরা কি নিব, ইউ নিব, ঠিক আছে, সবসময় না, একটা ব্যতিক্রম আছে। ওকে, এরপর হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ আসবে এবং অক্সিলারি ভার্ব হিসেবে সবসময় আমাদেরকে উইল নিতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা বলতে পারি যে ইম্পারেটিভ মানেই হচ্ছে কি উইল ইউ, বেশিরভাগ ক্ষেত্রে ইম্পারেটিভ মানেই হচ্ছে উইল ইউ। এছাড়াও আরেকটি হয় শ্যাল উই, আর উইল ইউ যখন নেগেটিভ করতে হবে তখন আমাদেরকে লিখতে হবে ওন্ট ইউ।
উইল ইউকে নেগেটিভ করতে হলে ওন্ট ইউ লিখতে হয়। তাহলে ইম্পারেটিভ মানে হচ্ছে উইল ইউ, ওন্ট ইউ, এবং কি শ্যাল বি কখন আসবে সেটা আমি পরে বলতেছি। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্স চিনার উপায়। এখন যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সই না চিনি তাহলে কি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ধরে আমরা উইল ইউ লিখতে পারবো? লিখতে পারবো না। তার জন্য আমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্স চিনতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স মেইন ভার্ব দিয়ে শুরু হবে, এবং এক নাম্বার ইম্পারেটিভ সেন্টেন্স কি মেইন ভার্ব দিয়ে শুরু হবে, তারপর হচ্ছে প্লিজ কাইন্ডলি দিয়ে শুরু হতে পারে, অলওয়েজ, নেভার, ডোন্ট, লেট, এই 7টা শব্দ দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। এখন আমরা প্রথমটা অর্থাৎ মেইন ভার্ব দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় এটা দেখব। ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ ভার্ব দ্বারা শুরু হলে তার ট্যাগ হবে উইল ইউ। যদি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে কি হবে? উইল ইউ বা ওন্ট ইউ। এখন ভার্ব দ্বারা শুরু হয়েছে, বাক্যটা যদি হাবোধক হয় তাহলে তো আমাদেরকে ওন্ট ইউ লিখতে হবে। আচ্ছা, তবে একটু ব্যতিক্রম, যখন ভার্ব দ্বারা শুরু হবে এবং এরপরে অবজেক্ট হিসেবে ইউ থাকবে। আমরা বলছিলাম যে এখানে ইম্পারেটিভে ইউ লুকায়িত থাকে। যদি ইম্পারেটিভে ইউটা সামনে চলে আসে তাহলে তো ওটা ইম্পারেটিভই হবে না। এই জন্য যখন ইম্পারেটিভে অবজেক্ট ইউ থাকে, যখন কোনো বাক্যের মধ্যে ভার্বের পরে ইউ থাকে তখন সেটা ইম্পারেটিভ হবে না। এই জন্য আমাদেরকে 4 নম্বর রুলসটা জানতে হবে। ভার্বের পরে অবজেক্ট ইউ থাকলে ট্যাগ হবে ডোন্ট আই। কারণ কি? উইল ইউ হবে না, কারণ ওই বাক্যটা ইউ যদি গোপন না থাকে তাহলে সেটা ইম্পারেটিভই হবে না। ইউ যদি লুকায়িত থাকে, গোপন থাকে, তাহলে সেটা ইম্পারেটিভ হয়। তাহলে ডোন্ট যদি এই ইউ এর পরে ভার্বের পরে ইউ থাকে তখন আমাদেরকে ডোন্ট আই, ডোন্ট উই ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, আই উইশ ইউ হ্যাপি মুড। এখানে যে বাক্যটা আছে এই বাক্যটা কিন্তু ইম্পারেটিভ না, এখানে সাবজেক্টও আছে, ইউ আছে, তাহলে কি এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই জন্য আমাদেরকে ডোন্ট উই ইউজ করতে হচ্ছে। যদি কোনো বাক্য ভার্ব দ্বারা শুরু হয় আর যদি এরপর যদি কি থাকে আরেকটা হচ্ছে থ্যাংক ইউ, এই বাক্যটা থ্যাংক এটা ভার্ব দ্বারা শুরু হয়েছে এবং এরপরে ইউ আছে, তাহলে আমরা নর্মালি থ্যাংক এই ভার্ব দ্বারা শুরু হওয়ার কারণে আমরা মনে করবো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। না, এটা ইম্পারেটিভ সেন্টেন্স না। ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ দেখা যায় না, ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ লুকায়িত থাকে। আর আমাদেরকে সাবজেক্ট হিসেবে ইম্পারেটিভে ইউ নিয়ে আসতে হয়, ঠিক আছে? কিন্তু এখানে তো অলরেডি থ্যাংক ইউ এর মধ্যে তো অলরেডি ইউ দেওয়া আছে, তাহলে সেটা কখনো ইম্পারেটিভ হতে পারে না। তাহলে যখন ইউ থাকবে কোনো বাক্যে তখন এই সাবজেক্ট ভার্বের পরে ইউ থাকবে, তখন আমাদেরকে ডোন্ট আই, ডোন্ট উই ইউজ করতে হবে। এটা 4 নম্বর রুলসে দেওয়া আছে। ওকে, ওই যে আবার বললো ইউ ছাড়া অন্য কোনো অবজেক্ট থাকলে নিয়ম 3কে অনুসরণ করবে, অর্থাৎ এই যেটা উইল ইউ, ওন্ট ইউ হবে। ওকে, এবার ডু নট নেভার। আমরা জানি ইম্পারেটিভের কি থাকে, আর আরেকটা রুলস হচ্ছে এই প্লিজ কাইন্ডলি, ডু নট নেভার। যদি ডু নট এবং নেভার থাকে, আমরা জানি ডু নট এবং নেভার এই দুটো শব্দই তো নেগেটিভ শব্দ, তাই না? এই নেগেটিভ শব্দের জন্য আমাদেরকে কি ইউজ করতে হবে? উইল ইউজ করতে হবে, কারণ বাক্যটা যেহেতু নেগেটিভ, এই ডু নট নেভার থাকলে তো বাক্যটা নেগেটিভ হয়ে যাবে, আর বাক্যটা নেগেটিভ হলে আমাদেরকে অ্যাফার্মেটিভ মানে হাবোধক ট্যাগ ইউজ করতে হবে, তার মানে আমরা উইল ইউজ করব। যেমন ডু নট ট্রাস্ট এ লায়ার, ডু নট ট্রাস্ট এ লায়ার, মিথ্যাবাদীকে বিশ্বাস করা উচিত না বা করে না। তাহলে এখানে আমাদেরকে ট্যাগ কোয়েশ্চেন ইউজ করতে হচ্ছে উইল ইউ। প্লিজ কাইন্ডলি দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স হলে তার ট্যাগ হবে ক্যান ইউ বা উইল ইউ। আমরা উইল ইউ দিব, কারণ আমরা এক কথা শিখছি ইম্পারেটিভ মানে কি উইল ইউ। ইম্পারেটিভে আমরা উইল ইউ বসাবো, তাহলে আমরা ক্যান ইউ না বসে উইল ইউ বসাবো। ফর এক্সাম্পল, প্লিজ হেল্প মি, তাহলে আমরা এটার জন্য উইল ইউ বসাতে পারবো। প্লিজ ক্যান, আচ্ছা এখন প্রশ্ন হতে পারে যে প্লিজ হেল্প মি এই বাক্যটা তো অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগ কেন নেগেটিভ আসলো না? কারণ প্লিজ কাইন্ডলি দ্বারা যদি অনুরোধ বোঝালে তখন আমাদেরকে উইল ইউ বসাতে হবে। অনুরোধ বোঝালে আমাদেরকে নেগেটিভ করতে হবে না, এটা একটু ব্যতিক্রম। অনুরোধ বোঝালে তখন আমাদেরকে কি করতে হবে না? নেগেটিভ করতে হবে না। ওকে, তাহলে আমরা শুধুমাত্র ভার্ব দ্বারা কোনো বাক্য শুরু হলে তখন আমরা ওন্টি মানে বাক্যটা হাবোধক হলে তখন আমরা না বোধক করে কি লিখতেছি? এই ওন্ট ইউ লিখতেছি, ঠিক আছে? এছাড়া আমরা যেই রুলসগুলো পড়ছি সেগুলোতে মানে ইম্পারেটিভের আর কোনো রুলসে কি আমাদেরকে ওন্ট ইউ লিখতে হচ্ছে না। এই যে ইম্পারেটিভ এই 3 নাম্বার রুলস, ভার্ব দ্বারা শুরু হলে তখন আমাদের কি করতে হচ্ছে যে গিভ মি ইউর বুক, এখানে আমরা ওন্ট ইউ লিখছি, নেগেটিভ করছি। মানে ইম্পারেটিভের ক্ষেত্রে যদি ভার্ব দ্বারা শুরু হয়, ভার্ব দ্বারা শুরু হলে তখন কি হবে? ওই বাক্যটা হাবোধক হলে না বোধক করতে হবে। এছাড়া বাকি সবগুলো রুলসের ক্ষেত্রে ইম্পারেটিভে শুধু উইল ইউ হবে, ওন্ট ইউ আর হবে না। ওন্ট ইউ শুধুমাত্র একবারই হচ্ছে, সেটা কি আমি আবার ক্লিয়ার করতেছি যে কোনো ইম্পারেটিভ তো 7 ভাবে হয়, তাই না? যদি ভার্ব দ্বারা শুরু হয় এবং বাক্যটা হাবোধক হয়
তখন আমাদেরকে ওন্ট ইউ লিখতে হবে। এছাড়া যদি ইম্পারেটিভটা যদি এই ডু নট নেভার দ্বারা হয় তখন আমাদেরকে কি করতে হবে, উইল ইউ লিখতে হবে, কারণ বাক্যটা অলরেডি নেগেটিভ আছে, তাই আমাদেরকে কি উইল ইউ লিখতে হবে। আচ্ছা, এবার প্লিজ কাইন্ডলি দ্বারা যদি থাকে তখনও আমাদেরকে কি করতে হবে না, এই ওন্ট ইউ নেগেটিভ করতে হবে না। কেন সবসময় এটা প্লিজ কাইন্ডলি থাকলে তখন আমাদেরকে কি উইল ইউ বসাতে হবে। এবার হচ্ছে তাহলে আমরা দেখলাম প্লিজ কাইন্ডলি, তারপর ডু নট নেভার, এই 4টা শব্দের ক্ষেত্রেও আমাদেরকে উইল ইউ বসাতে হচ্ছে। তার মানে শুধুমাত্র 7টার মধ্যে শুধু একটাতে যদি ভার্ব দ্বারা শুরু হয় তখনই আমাদেরকে কি নেগেটিভ করতে হচ্ছে, এছাড়া আমাদের ইম্পারেটিভে কি করতে হচ্ছে না, নেগেটিভ করতে হচ্ছে না। এরপর হচ্ছে কি লেট আস বা লেট আস হচ্ছে লেটস এর পূর্ণরূপ, অর্থাৎ লেট আস এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে লেটস দ্বারা কোনো সেন্টেন্স হলে এই যে লেটস এর মধ্যে যে একটা আস আছে, আসটা মূলত কি থেকে আসে, আসটা মূলত আসে হচ্ছে উই থেকে। উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। আচ্ছা, তো আমরা এখানে তো অলরেডি একটা অবজেক্ট দেওয়াই আছে, সেটা কি যে আস দেওয়া আছে, তাহলে আমাদেরকে আস থেকে আমরা কি পাবো, আজ থেকে আমরা কোনোভাবে তো ইউ পেতে পারি না। আজ থেকে আমরা মানে আজটা তো ফার্স্ট পার্সন থেকে তো আমরা সেকেন্ড পার্সন পাবো না, আজ থেকে আমরা পাবো ফার্স্ট পার্সন, অর্থাৎ সাবজেক্ট হিসেবে আমাদেরকে আজ থাকলে আমাদেরকে উই নিতে হবে। এই জন্য আমরা নিলাম উই, আসের সাথে আমরা কি নিলাম উই। আর যখন ফার্স্ট পার্সনের সাথে শেল আর উইলের মধ্যে কোনটা ব্যবহার করা হয়, শেলকে ব্যবহার করা যায়। এই জন্য উই এর সাথে আমাদেরকে লিখতে হবে কি শেল, উই এর সাথে আমাদেরকে লিখতে হবে শেল। অর্থাৎ যখন আমাদেরকে লেট আস থাকবে ইম্পারেটিভে তখন আমাদেরকে লিখতে হবে উইল ইউ। লেটাসের জন্য আমাদেরকে সাবজেক্ট আর অক্সিলিয়ারি ভার্ব কি আনতে হবে, লেটাস থাকলে আসের জন্য আমাদেরকে উই আনতে হবে এবং উই এর সাথে মিলাইয়া আমাদেরকে কি নিয়ে আসতে হবে, শেল নিয়ে আসতে হবে। অর্থাৎ আমরা তখন আর উইল ইউ বসাতে পারবো না। অর্থাৎ ওই যে আমরা ইম্পারেটিভ মানে যে 3টা শব্দ পড়লাম, ইম্পারেটিভ মানে হচ্ছে উইল ইউ, ইম্পারেটিভ মানে হচ্ছে ওন্ট ইউ, ইম্পারেটিভ মানে হচ্ছে কি শেল উই, এই 3টা শব্দের মধ্যে কখন কি হয় আমি আবার রিপিট করতেছি, যখন কোনো ভার্ব দ্বারা শুরু হবে। ইম্পারেটিভ কিন্তু কি দ্বারা হয়, ইম্পারেটিভ হয় ভার্ব দ্বারা, ইম্পারেটিভ হয় মেইন ভার্ব দিয়ে শুরু হয়, প্লিজ কাইন্ডলি অলওয়েজ নেভার ডোন্ট লেট, এই শব্দগুলো দিয়ে কি হয় ইম্পারেটিভ হয়। যখন মেইন ভার্ব দিয়ে শুরু হয় তখন যদি বাক্যটা হাবোধক হয় তখন আমাদেরকে না বোধক টেগ বসাইয়া ওন্ট ইউ লিখতে হয়, মানে উইল ইউ থেকে ওন্ট ইউ লিখতে হয়, ঠিক আছে। আর যদি প্লিজ দ্বারা বাক্য শুরু হয় তখনও উইল ইউ, কাইন্ডলি দ্বারা শুরু করলেও উইল ইউ, অলওয়েজ দ্বারা শুরু হলেও উইল ইউ, নেভার দ্বারা শুরু হলেও উইল ইউ, ডোন্ট দ্বারা শুরু হলেও উইল ইউ। এরপর হচ্ছে লেট আস, লেটের পরে যদি আস থাকে তখন আমাদেরকে লিখতে হবে কি শ্যাল উই লিখতে হয়, ঠিক আছে। এরপর যদি লেটের রুলস হচ্ছে 2টা, আরটা যদি লেটের পরে আস না থেকে অন্য একটা অবজেক্ট থাকে, লেট হিম, লেট হার এরকম থাকলে তখন আমাদেরকে আবার উইল ইউ বসাতে হবে। অর্থাৎ এই যে 7টা মানে লেটের 2বার ব্যবহার, তাহলে কত লেট মানে বেশিরভাগ এই 7টার মধ্যে লেটের যদি 2বার ব্যবহার করা হয় তাহলে 8 বার হলো। 8 বারের মধ্যে আমাদেরকে উইল ইউ কয়বার ব্যবহার করতে হচ্ছে, উইল ইউ 6বার উইল ইউ ব্যবহার করতে হচ্ছে, প্লিজ। ওকে, তাহলে আমরা এক কথায় বলতে পারি যে ইম্পারেটিভ মানেই হচ্ছে উইল ইউ, ইম্পারেটিভ মানেই হচ্ছে উইল ইউ। এই যে আমরা লেটের দ্বিতীয় রুলসটা হচ্ছে লেটের পরে যদি আস ছাড়া অন্য কোনো অবজেক্ট থাকে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হয় এবং ট্যাগ হিসেবে আমাদেরকে উইল ইউ বসাতে হয়। লেট মি গো দেয়ার, এখানে আমাদেরকে নেগেটিভ করার কোনো চিন্তাই আসতে হবে না, অর্থাৎ আমাদেরকে ওন্ট ইউ লেখার কোনো প্রয়োজনই হবে না, আমরা জাস্ট উইল ইউ দিয়েই হয়ে যাবে, তাহলে ইম্পারেটিভ মানে উইল ইউ, আর ওন্ট ইউ হবে শুধুমাত্র ভার্ব দ্বারা শুরু হলে তখন। আশা করি এই যে আমাদের যে টেক কোয়েশনের যে রুলসগুলো আছে এই সবগুলো রুলস মাথায় আসছে। ওকে, আর আবার আরেকটা জিনিস বলে দিই যে আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে টেক কোয়েশনের মধ্যে 2টা জিনিসই ব্যবহার করতে হয়, একটা কি অক্সিলারি ভার্ব, আরটা হচ্ছে সাবজেক্ট। অক্সিলারি ভার্ব আর সাবজেক্ট। এখন এই যে 9 নম্বর রুলস, হেয়ার, দেয়ার, অন, দিস, দ্যাট, দিস, দোজ, ইট এটসেট্রা, এই শব্দগুলো দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তাহলে ট্যাগ হবে উক্ত শব্দ সাবজেক্ট, মানে উক্ত ট্যাগের মধ্যে উক্ত শব্দ সাবজেক্ট, অর্থাৎ আমাদের সাবজেক্টের প্রয়োজন হয় যখন এই শব্দগুলো আমাদের সাবজেক্ট হিসেবে থাকবে, তখন আমরা এই শব্দগুলোকে কি করতে পারবো, সাবজেক্ট বসাতে পারবো। আর এগুলো কিন্তু ওই যে দিস, দ্যাট, দোজ এগুলো কিন্তু প্রোনাউন। তাহলে এই যে দেখা যায় হিয়ার ইজ ইউর ফোন, এখানে বাক্যটা কি হাবোধক, বাক্যটা হাবোধক, তার মানে আমাদেরকে ট্যাগ বসাতে হবে না বোধক। অর্থাৎ এই রুলসটা আমাদেরকে ইম্পারেটিভের ক্ষেত্রে ইউজ করি নাই
করতে হয় না, কিন্তু এছাড়া আমাদেরকে সবসময় হাবোধক হাবোধক থাকলে নাবোধক, নাবোধক থাকলে হাবোধক করে নিতে হবে, ঠিক আছে। যেখানে করার দরকার হয় নাই এটা আমি উল্লেখ করে ফেলছি, কোথায় কোথায় আমাদেরকে কি হাবোধক থাকলেও নাবোধক করতে হয় না, সেটা হচ্ছে ইম্পারেটিভে, ঠিক আছে। এছাড়া বাকি সব ক্ষেত্রে আমাদেরকে এটা করতেই হবে। তাহলে হিয়ার ইজ ইউর ফোন, এই বাক্যতে সাবজেক্ট কে আছে? হিয়ার, এই জন্য আমরা সাবজেক্ট সরি ইজ আছে, এখানে আমাদের কি লিখতে হবে? এই ইজেন্ট হেয়ার হবে, এখানে ইজেন্ট ইট লিখে ফেলছি, হয়তো এটা মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে, এটা ইজেন্ট হেয়ার হবে। এবার দেয়ার ইজ এ প্রবলেম, দেয়ার ইজ এ প্রবলেম, এখানে হচ্ছে ইজ আছে আর বাক্যটা হাবোধক, এই জন্য আমাদেরকে লিখতে হবে ইজেন্ট দেয়ার। এই যে দেয়ার শব্দটা এখানে চলে আসছে, অর্থাৎ আমাদেরকে এই যে সাবজেক্টগুলো থাকলে এগুলোর জন্য আমরা কি লিখতে পারি? এই সাবজেক্টগুলো আমরা বসাতে পারবো, এখানে টেক কোয়েশনে এই সাবজেক্টগুলো লিখতে পারবো। অর্থাৎ এই সাবজেক্টগুলো থাকলে আমাদেরকে কোনো মানে আমাদেরকে কি সাবজেক্ট হিসেবে হি সি ইট দে এগুলো আনতে হবে না, এগুলোই আমরা বসাতে পারবো। ওকে, এবার হচ্ছে আশা করি এই রুলসটা বুঝে আসছে। আর এই কথাটা তো মাথায় রাখতে হবে বারবার যে আমাদেরকে টেক কোয়েশনের আনসারে শুধু দুইটা জিনিসই বসাতে হবে, একটা কি অক্সিলারি ভার্ব এবং কি সাবজেক্ট। তাহলে আমরা প্রত্যেকটা রুলস থেকেই আমরা অক্সিলারি ভার্ব আর সাবজেক্ট নিতে চেষ্টা করব, ঠিক আছে। মানে ব্যতিক্রম হলে আমাদেরকে কিভাবে ওটা লিখতে হবে সেটা। এবার কোনো বাক্যে যদি সাবজেক্ট হিসেবে এভরিবডি, সামবডি, নোবডি, এভরিওয়ান, নো ওয়ান, নান এটসেট্রা প্রোনাউন থাকে, অর্থাৎ যদি কোনো সাবজেক্ট বডি যুক্ত, অর্থাৎ এভরিবডি, সামবডি, নোবডি, তারপর হচ্ছে ওয়ান যুক্ত, এভরিওয়ান, নো ওয়ান, নান, এরকম মানে বডি যুক্ত এবং ওয়ান যুক্ত হয়ে তখন আমাদেরকে সাবজেক্ট হিসেবে দে বসাতে হবে। বডি যুক্ত এবং ওয়ান যুক্ত যে কোনো সাবজেক্টেই, যে কোনো শব্দের সাবজেক্ট হিসেবে আমাদেরকে দে বসাতে হবে, কারণ এগুলো প্লুরাল। এবার আমরা দের সাথে আমাদেরকে কোন অক্সিলারি ভার্বগুলা বসাতে হবে এই জিনিসটা জানতে হবে। অর্থাৎ এই যে আমরা সাবজেক্ট হিসেবে তো কি বসালাম? দে বসাইলাম, ঠিক আছে, কিন্তু এখন আমাদেরকে অক্সিলারি ভার্বও আনতে হবে। তাহলে আমরা এই যে এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, এখানে এভরিবডি ওয়ান্টস টু, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাই আমাদেরকে কি নিয়ে আসতে হবে? ডু, ডাজ, ডিড, এই তিনটার থেকে নিয়ে আসতে হবে। এখন এই যে বাক্যটা এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, এই বাক্যটা মূলত প্রেজেন্ট ইনডিফিনিট, এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার কারণে আমরা কি নিয়ে আসবো? আমরা ডু আর ডাজ এই দুইটার থেকে যে কোনো একটা নিয়ে আসবো। এখন আমাদের সাবজেক্ট যেহেতু দে, এই জন্য আমরা কি নিয়ে আসতে হবে? দের সাথে যেগুলো মিলবে সেগুলোই আনতে হবে। অর্থাৎ এই যে এখানে দেওয়া আছে দের সাথে কোন কোন ভার্ব হয়? দে আর, দে ওয়ার, দে হ্যাভ, দে ডু। অর্থাৎ আমরা কোনোভাবে এখানে ডাজ আনতে পারবো না, আমাদেরকে নিয়ে আসতে হবে কি? ডু নিয়ে আসতে হবে। এই জন্য আমরা লিখলাম দে ডু। অর্থাৎ প্লুরাল অক্সিলারি ভার্ব এই আর, ওয়ার, হ্যাভ, ডু এগুলো দের সাথে ব্যবহার করা হয়, এবং দের সাথে কোনগুলো ব্যবহার করা হয় না? সিঙ্গুলার অক্সিলারি ভার্ব, অর্থাৎ ইজ, ওয়াজ, হ্যাজ, এম, এসব দের সাথে ব্যবহার করা হয় না। আর দের সাথে আমরা যে কোনো মডেল ভার্ব ইউজ করতে পারবো, যে কোনো মডেল ভার্ব দের সাথে ইউজ করতে পারবো। আশা করি আমাদের দে আনলে কোন দের সাথে কোন অক্সিলারি ভার্বগুলো আনতে হবে সেগুলো এখানে দেওয়া আছে, এইগুলো দিতে হবে। আর, ওয়ার, হ্যাভ, ডু এইসব নিয়ে আসতে হবে। কোনোভাবে এইগুলো আমরা দের সাথে ইউজ করতে পারবো না। আচ্ছা, এবার এই যে আমরা দুইটা ভুল দেখবো, যে একটা হচ্ছে নোবডি ওয়াজ দেয়ার, এখানে যেহেতু নোবডি আছে তার মানে বাক্যটা হচ্ছে নাবোধক। তাহলে আমাদের কি করতে হবে? আমরা বললাম না যে এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে, আমাদের বাক্যটা হাবোধক কিনা নাবোধক এই জিনিসটা দেখতেই হবে। তাহলে আমাদেরকে এখানে হাবোধক টেক বসাতে হবে। তাহলে আমরা এখানে ওয়াজ আছে এবং নোবডি থাকার কারণে আমরা কি নিয়ে আসবো? দে নিয়ে আসবো। এখন আমরা কি ওয়াজ দিয়ে বসাই দিব? না, ওয়াজ দিয়ে বসাতে পারবো না। আমাদেরকেও কি বসাতে হবে? আমরা এই দের সাথে কিন্তু ওয়াজ হয় না, দের সাথে ওয়ার হয়। কেন? এখানে তো দেওয়াই আছে দের সাথে ওয়ার বসাতে হবে। তাহলে ওয়াজ থাকলেও আমাদেরকে ওয়ার বসাতে হবে। তাহলে উত্তর হবে কি? নোবডি ওয়াজ দেয়ার এর আনসার হবে ওয়ার দে। আচ্ছা, এভরিবডি এই যে ওয়ান্টস টু বি হ্যাপি, এখানে আমরা এই যে ভার্বের সাথে এস দেখে আমরা মনে করি যে ভার্বের সাথে এস থাকলেই তো ডাজেন্ট ইউজ করে আমরা ডাজ ইউজ করে ফেলবো। আচ্ছা, এই যে এখানে এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, এই বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এই জন্য আমাদেরকে নেগেটিভ টেক বসাতে হবে, অর্থাৎ যে অক্সিলারি ভার্বটা নিব তার সাথে নট যোগ করতে হবে। এখন যদি আমরা এই ওয়ান্টস দেখে ডাজ নট দে লিখি তাহলে তো হবে না, কারণ এভরিবডি থাকলে তো দে আনতে হবে, সেটা তো আগে রুলসে পড়ছি। এখন আমাদেরকে কি নিয়ে আসতে হবে? অক্সিলারি ভার্ব হিসেবে আমাদেরকে ডু নিয়ে আসতে হবে, কারণ দের সাথে কি বসে? ডু বসে। অর্থাৎ একটা জিনিস মাথায় রাখতে হবে যে
সবসময় টেক কোয়েশনে সবসময় সাবজেক্টকে অনুসরণ করে অক্সিলারি ভার্ব বসাতে হয়, সাবজেক্টকে অনুসরণ করে অক্সিলারি ভার্ব। যদি আমরা টেক কোয়েশনে যদিও বা আনসারের মধ্যে আগে লিখতে হয় অক্সিলারি ভার্ব, তারপর লিখতে হয় কি সাবজেক্ট, তাহলে আমরা আমরা এটা করতে পারি যে আমরা এই যদি আমাদেরকে সাবজেক্টের সাথে উল্টাপাল্টা না হয়, এই জন্য আমরা আগে সাবজেক্টটা খুঁজে বের করবো এবং সাবজেক্টটা আগে বসাবো, এরপর সাবজেক্টের সাথে ওই অক্সিলারি ভার্বে কি আছে সেটা দেখে আমাদেরকে চেঞ্জ করে লিখতে হবে, টেন্স অনুযায়ী চেঞ্জ করে আমাদের কি সাবজেক্টটা লিখতে হবে। আচ্ছা, এরপর আমাদের 11 নম্বর রুলস, যে সেন্টেন্সের মধ্যে যদি নোবডি, নো ওয়ান, নান, নেভার, হার্ডলি, বেয়ারলি, সেলডম, স্কেয়ার্সলি, ফিউ, লিটল এটসেট্রা ওয়ার্ড থাকে, এগুলো কিন্তু নেগেটিভ ওয়ার্ড, এগুলো নেগেটিভ ওয়ার্ড, এবং এগুলো দেখলে এটার রুলসটা মনে রাখারও দরকার নেই, এগুলো দেখলেই বোঝা যায় যে এটা নেগেটিভ শব্দ, আর এই নেগেটিভ শব্দ থাকলে আমাদেরকে কিচ্ছু করতে হবে না, জাস্ট আমাদেরকে অ্যাফার্মেটিভ টেক বসাতে হবে। অর্থাৎ যে ফিউ পিপল আর সুইটেবল ফর দিস পোস্ট, এখানে আমাদেরকে এই যে এই শব্দগুলোর জন্য আমাদের কি আনতে হবে, দে আনতে হবে। দেখেন সাবজেক্ট হিসেবে দে নিয়ে আসলাম, এবং দের সাথে কি মিলে, দের সাথে এখানে আর দেওয়াই আছে, আমাদের কি আর বসাতে হবে, ঠিক আছে। যদি এখানে ইজ থাকতো তখন আমাদের কি আরই বসাতে হতো, কারণ কি দের সাথে ইজ হয় না, দের সাথে কি হয়, আর হয়। নোবডি বিলিভস ইউ, নোবডি বিলিভস ইউ, এখানে আমাদেরকে দের সাথে, যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, এই জন্য আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কি নিয়ে আসছি, ডু নিয়ে আসছি, এবং দের সাথে বসাইলাম। ওকে, এই যে আমরা বললাম এই যে ফিউ লিটল, এখন এ ফিউ এ লিটল হলে অ্যাফার্মেটিভ হয়ে যায়, ওখানে শুধুমাত্র ফিউ এবং লিটল আছে, ফিউ এবং লিটল আছে, এই জন্য এটা নেগেটিভ হয়েছে, কিন্তু যদি এ ফিউ এ লিটল থাকে তাহলে সেটা অ্যাফার্মেটিভ হয়ে যায়, অর্থাৎ আমাদেরকে নেগেটিভ করতে হবে। এ ফিউ এ লিটল থাকলে তখন আমাদেরকে নেগেটিভ করতে হবে, যেমন শি হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস, এখানে বাক্যটা হচ্ছে হ্যাঁ বোধক, এখন আমাদেরকে না বোধক করতে হবে, অর্থাৎ আমাদেরকে কি লিখতে হবে, যে এখানে সাবজেক্ট নিয়ে আসলাম শি, যেখানে দেওয়া আছে শি নিয়ে আসলাম, আর এখানে কোনো কি নেই, মেইন ভার্ব নাই, এই জন্য আমাদেরকে এই যে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাজ আসছে, এই জন্য আমরা কি লিখলাম, আমরা ডাজ লিখলাম, কারণ শির সাথে কি ইউজ করা যায়, ডাজ ইউজ করা যায়। তাহলে আর নেগেটিভ করতে হবে ডাজেন্ট শি। ওকে, আই হ্যাভ এ লিটল মানি, এখানে আমাদেরকে কি হ্যাভ আছে, আই আছে, আইটা লিখলাম, এবং আমাদেরকে এখানে কোনো অক্সিলারি ভার্ব না থাকার কারণে হ্যাভ এখানে মেইন ভার্ব হয়ে গেছে, ঠিক আছে, এই জন্য আমাদেরকে ডোন্ট ইউজ করতে হয়েছে। অক্সিলারি ভার্ব না থাকলে তো আমাদেরকে এই অক্সিলারি ভার্ব হিসেবে আমাদেরকে ডু ডাজ ডিড আনতেই হবে, সেটা তো আমরা শুরুতেই পড়ছিলাম। এবং যদি কোনো বাক্যের মধ্যে কি না থাকে, সাবজেক্ট না থাকে, তখন আমাদেরকে আই তারপর হচ্ছে সরি হি সি, সাবজেক্ট না থাকলে আমাদের কি হি সি ইট দে ইউজ করতে হবে। ওকে, আমরা এখন বডিযুক্ত ওয়ানযুক্ত রুলসগুলো শেষ করলাম, এখন আমরা থিং যুক্ত করবো। থিং মানে কি জিনিস, তাই না? তাহলে এনিথিং, সামথিং, এভরিথিং, নাথিং, এখানে এভরিথিং দেওয়া নাই, কিন্তু এভরিথিংও যদি এইসব শব্দ থাকে তখন আমাদেরকে ইট প্রনাউন হিসেবে কাকে আনতে হবে, ইট আনতে হবে। দেখতেছেন ঘুরে ফিরে ওই চারটা প্রনাউনই আসতেছে, কি কি, হি সি ইট দে, এগুলোই আসতেছে। রুলসের মধ্যে শুধু এগুলোই আসতেছে। ওকে, তাহলে কি এখানে কি লেখা আছে, নাথিং ক্যান বি পসিবল উইথাউট গ্রেট ইফোর্ট। আচ্ছা, এখানে নাথিং দেওয়া আছে, সাবজেক্ট হিসেবে কি আনবো আমরা, ইট নিয়ে আসলাম, ঠিক আছে। এখন এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে ক্যান, এই জন্য আমরা অক্সিলারি ভার্ব, মডেল ভার্ব দেওয়া আছে, এই জন্য আমরা কি লিখলাম, মডেল ভার্বটা নিয়ে ফেললাম। আর এনিথিং ইজ অ্যাকসেপ্টেড, এনিথিং এর জন্য আমাদেরকে ইজ নিয়ে আসতেছে, ইট নিয়ে আসতেছে, এবং বাক্যটা হ্যাঁ বোধক ছিল, এই জন্য আমরা এখান থেকে অক্সিলারি ভার্বটা নিয়ে আসলাম এবং নট যোগ করে ফেললাম, ব্যাস ইজি। ওকে, 13 নম্বর, অক্সিলারি ভার্ব, হ্যাভ ভার্ব অথবা মডেল ভার্ব যদি সেন্টেন্সের মেইন ভার্ব হয় তাহলে ট্যাগ করতে উক্ত ভার্বগুলোই নিয়ে আসতে হবে। আচ্ছা, এখানে আমরা যে এই যে কিছু একটু আগে পড়ছিলাম যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে এখানে ক্যান মডেল ভার্ব থাকলে আমরা ক্যান ছিল, আমরা ক্যানটাকে নিয়ে আসতে পারছি, ঠিক আছে। আবার এখানে অক্সিলারি ভার্ব কি ছিল, এটা কি এনিথিং ইজ অ্যাকসেপ্টেড, এখানে ইজ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, কিন্তু এটা এখানে মেইন ভার্ব হওয়ার কারণে আমরা ইজটা নিয়ে আসছি। আবার কিছু কিছু ক্ষেত্রে দুটোই করা যায়, অর্থাৎ অক্সিলারি ভার্বটা যদি মেইন ভার্ব হয় তাহলে আমরা ওই অক্সিলারি ভার্বটাকেই কি নিয়ে আসতে পারবো, ট্যাগের মধ্যে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো, আবার ওটার বদলে আমরা এই ডু ডাজ ডিড এটাও ইউজ করতে পারবো। আচ্ছা, যেমন কি শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, এই বাক্যটা মানে অক্সিলারি ভার্ব থাকলে এখানে ইজ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে একটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, এই জন্য আমরা কি ইউজ করছি, ইজ নট শি ইউজ করছি, ঠিক আছে। এই যে আমরা সাবজেক্ট নিলাম আর অক্সিলারি ভার্ব নিলাম, ব্যাস। দে হ্যাভ মেনি ফ্রেন্ডস, এখানে হ্যাভ হচ্ছে এই হ্যাভ ভার্ব, এটা মূলত মেইন ভার্ব এখানে, এই জন্য আমাদেরকে কি হ্যাভটাকে অক্সিলারি ভার্ব হিসেবে বাক্যটা হ্যাঁ বোধক হওয়ার কারণে না বোধক করলাম, হ্যাভেন্ট দে ইউজ করলাম। ওকে,
হি ক্যান সুইম ওয়েল, এখানে ক্যান ছিল কি মডেল ভার্ব, এবং এই মডেল ভার্বটা আমাদেরকে কি এখানে আমাদেরকে মডেল ভার্বটাকে কি করতে হয়েছে, বসা দিতে হয়েছে। কারণ আমরা রুলস পড়ছি যে কি অক্সিলারি ভার্ব, হ্যাভ ভার্ব, মডেল ভার্ব যদি কি মেইন ভার্ব হয় তাহলে ট্যাগ করতে হবে ওগুলা নিয়ে আমাদেরকে ট্যাগ করতে হবে। তাহলে আমরা ওগুলাকে আমরা এই ট্যাগের ভার্ব হিসেবে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করলাম। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল রাখবে যে অক্সিলারি ভার্ব যদি দুইটি অংশ থাকে তাহলে প্রথম অংশ নিতে হবে। অর্থাৎ আমরা জানি এই টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে কি হয়, এই হ্যাজ বিন হয়। এখানে এই হ্যাজ এবং বিন দুইটাই তো অক্সিলারি ভার্ব, তাই না, দুটো অংশ আছে। তাহলে আমাদেরকে এখানে যে ট্যাগ হিসেবে আমরা কাকে নিব, হ্যাজকে নিব। শি হ্যাজ বিন রিডিং এ বুক, বাক্যটা হ্যাঁ বোধক, তাহলে আমাদেরকে না বোধক করতে হবে। এরপর কি এখান থেকে আমরা অক্সিলারি ভার্ব কি নেব। আর আমরা জানি যে আমাদেরকে ট্যাগ কোয়েশ্চেনের মধ্যে আমি বারবার এই কথাটা বলছি, ট্যাগ কোয়েশ্চেনের মধ্যে দুটো জিনিসই নিতে হয়, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে সাবজেক্ট। এখানে হ্যাজ আছে, হ্যাজ নিয়ে ফেললাম, এবং সাবজেক্ট সে আছে, শি নিয়ে ফেললাম। তাহলে আমাদের কি হ্যাজ এন্ড শি হয়ে গেছে। ওকে, এবার কিছুক্ষণ আগে আমরা বললাম না যে মডেল ভার্ব যদি হয়, মডেল ভার্ব যদি বাক্যে থাকে, তাহলে ওই মডেল ভার্বটাকে আমাদেরকে কি করতে হবে, ট্যাগ কোয়েশ্চেনে নিতে হবে। এখন মডেল ভার্ব দুইটা মডেল ভার্ব কিন্তু মডেল ভার্ব দুইটা এই সাবজেক্ট হতে পারে, মানে মেইন ভার্ব হতে পারে। দুইটা মডেল ভার্ব আছে যেগুলো কি হতে পারে, মেইন ভার্ব হতে, সেটা হচ্ছে নিড এবং ডেয়ার। এই দুটি ভার্ব একই সাথে, মানে এইটা কি হতে পারে, মেইন ভার্ব হতে পারে এবং মডেল ভার্ব হতে পারে। এখন যদি আমাদেরকে এই নিড এবং ডেয়ার যদি মডেল ভার্ব হয়, তাহলে তো আমরা সেটাকে আমরা সাবজেক্টে বসাতে পারবো, কারণ আমরা জানি মডেল ভার্ব যদি মডেল ভার্ব থাকলে তখন আমরা মডেল ভার্বটাকে কি করতে পারবো, সাবজেক্ট বসাতে পারবো। এবং এই মডেল ভার্ব যেহেতু এই দুইটা মডেল ভার্ব কি হয়, মেইন ভার্ব হয়, এই দুইটা মডেল ভার্ব যদি মেইন ভার্ব হয় তখন আমাদেরকে কি নিয়ে আসতে হবে, ডু ডাজ নিয়ে আসতে হবে। আচ্ছা, এখন আমরা এই রুলসটা একটু ভালো করে দেখব, যে শর্টকাটগুলো দেখি। সাবজেক্ট প্লাস নিড দিয়ে দেখতেছি, সাবজেক্ট প্লাস নিড যদি হয়, আর যদি কি না হয়, কোনো বাক্যটা যদি শেষ হয়ে যায়, তখন আমাদেরকে ডু ডাজ নিয়ে আসতে পারবো। এবং সাবজেক্ট প্লাস যদি নিড প্লাস টু প্লাস বি1 হয়, তখন আমাদেরকে ডু ডাজ নিতে পারবো। এবং নিডের পরে যদি কি এই কোনো ভার্ব না থাকে, মানে নিড প্লাস বি1 হয়, তখন আমাদেরকে নিডটাই বসাতে পারবো। অর্থাৎ হি নিডস এ রিয়েল ডকুমেন্ট। এখানে আমরা কি ইউজ করবো, বাক্যটা হচ্ছে কি এই এখানে বাক্যটাতে এটা মেইন ভার্ব হিসেবে আসছে, এই জন্য আমাদেরকে ডাজেন্ট হি ইউজ করতে হয়েছে, ঠিক আছে। আর হি নিডস টু সে সামথিং, এখানে কিন্তু টু সে, এখানেও কিন্তু বাক্যটা কি হয়েছে, মেইন ভার্ব হিসেবে আসছে, নিডটা কি মেইন ভার্ব হিসেবে, এই জন্য আমাদেরকে কি ইউজ করতে হয়েছে, ডাজেন্ট হিসেবে। আবার হি নিড টু ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস, এখানে আমাদের কি করতে হয়েছে, বাক্যটা মডেল ভার্ব হিসেবে আসছে, যার কারণে আমাদের কি করতে হয়েছে, নিড হি বসাই ফেললাম। ওকে, ইউজ টু যদিও এটা একটি মডেল ভার্ব, কিন্তু ট্যাগ কোয়েশ্চনে ইউজ টু তুলে দিয়ে ডিড ব্যবহার করতে, মানে ইউজ টু থাকলে ডিড হয়। কেন? কারণ ইউজ টু দ্বারা অতীত অভ্যাসকে বোঝায়। যেমন নাকি হি ইউজ টু প্লে ক্রিকেট। আচ্ছা, সে কি এই যে ইউজ টু মানে প্রায়, সে প্রায় খেলতো, ঠিক আছে, সে প্রায় অতীতে সে প্রায় ক্রিকেট খেলতো, ঠিক আছে। তাহলে ইউজ টু দ্বারা কিন্তু একটা অতীত অভ্যাসকে বোঝাচ্ছে, যার কারণে ইউজ টু থাকলে তখন আমাদেরকে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড নিয়ে আসতে হবে। আমরা জানি যে এই ডিড মানে কোনো বাক্যের মধ্যে ভার্ব না থাকলে তখন আমাদের কি করতে হয়, এই ডু ডাজ ডিড ইউজ করতে হয়। এখানে আমরা কি করব, ইউজ টু থাকলে ডিড ইউজ করব। কারণ কি, ইউজ টু বাক্যটা মডেল ভার্ব হলে মানে আমাদের নর্মালি মডেল ভার্ব তো টেক কোয়েশ্চনে চলে আসে, এই জন্য আমরা ইউজ টুকে টেক কোয়েশ্চনে বসাই দিব না, বসাতে পারবো না। ইউজ টু থাকলে তখন আমাদেরকে ডিড বসাতে হবে। এই মডেল ভার্বের ক্ষেত্রে আমাদেরকে একটু ব্যতিক্রমী হতে হবে ইউজ টুর ক্ষেত্রে। আচ্ছা, এবার হচ্ছে সাবজেক্ট ও ভার্ববিহীন এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন আমরা জানবো এই এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি কি না থাকে, সাবজেক্ট এবং ভার্ব না থাকে। আমরা জানি যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট আর ভার্বটা থাকে বাক্যের শেষে, তাই না। যদি কি না থাকে, সাবজেক্ট এবং ভার্ব না থাকে, তখন আমাদেরকে কিভাবে টেক কোয়েশ্চেন আনসার করতে হবে, তখন আমাদেরকে ইজেন্ট ইট বসাতে হবে। অর্থাৎ এই যে হাউ অড, এখানে সাবজেক্ট কোথায়, হাউ অড, কি অদ্ভুত, এটা হচ্ছে কি, এটা এখানে কোনো কি নেই, এখানে কোনো সাবজেক্ট বা ভার্ব নাই, এই জন্য আমাদেরকে এটা মনে রাখতে হবে যে ইজেন্ট ইট বসায় ফেলতে হবে, ঠিক আছে। হাউ ফানি হলে আমাদেরকে সেটাও, এখানে কোনো সাবজেক্ট বা অক্সিলারি ভার্ব নাই, এই জন্য আমাদেরকে ইজেন্ট ইট বসাইছে। আবার যদি বাক্যের সাবজেক্ট থাকে, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি সাবজেক্ট এবং ভার্ব যদি থাকে, তাহলে সেই অনুযায়ী আমাদেরকে
টেক কোয়েশ্চেন সলভ করতে হবে, যেমন কি হোয়াট এ ফ্যান্টাস্টিক আইডিয়া ইট ওয়াজ, এখানে সাবজেক্টের মধ্যে ইট এবং ওয়াজ আছে, সাবজেক্ট ইট আছে আর ওয়াজ আছে, তাহলে বাক্যটা যেহেতু হ্যাঁ বোধক তাহলে আমরা না বোধক হিসেবে ওয়াজেন্ট ইট লিখবো, ব্যাস হয়ে গেছে। দেখো আমরা সবসময় কিন্তু হ্যাঁ বোধক থাকলে না বোধক করতেছি, ঠিক আছে, কিন্তু কিন্তু আমরা করি নাই কখন, ইম্পারেটিভের ক্ষেত্রে, ইম্পারেটিভের রুলসের ক্ষেত্রে আমরা সেটা করি নাই, কিন্তু এছাড়া আমাদেরকে সবসময় আমাদেরকে এটা করতে হচ্ছে। ওকে, 16 নম্বর ক্লোজ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, তারপর হচ্ছে ভার্বাল নাউন অর্থাৎ জিরান্ড, ঠিক আছে, এসব যদি থাকে তাহলে আমাদেরকে সবসময় টেগে প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করতে হয়। যেমন কি যে হোয়াট ইউ সেড এস্টারডে ইজ কমপ্লিটলি ফেক। আচ্ছা, এখানে কিন্তু এখানে এটা একটি ক্লজ ইউজ করা হয়েছে, এই জন্য আমাদেরকে ইট ইউজ করা হয়েছে, ইট প্রোনাউন হিসেবে ইউজ করা হয়েছে, ইজেন্ট ইট, ঠিক আছে, এটা হচ্ছে জিরান্ড দিয়ে হয়েছে, এই জন্য আমাদের কি করতে হয়েছে, ইট ইউজ করতে হয়েছে। সবসময় সাবজেক্ট এগুলো থেকে আমরা সাবজেক্ট কি নিব, ইট নিব, এবং ভার্বটা তো আমরা কি নিব, এখানে যেটা আছে সেটা নিব, আর না থাকলে তো আমাদেরকে সাবজেক্ট অনুযায়ী আমাদের ডু ডাজ ডিড নিয়ে ফেলতে হবে। তাহলে এখানে সাবজেক্ট ইজ ছিল বলে আমরা ইজেন্ট ইট নিলাম, আর এখানে কোনো সাবজেক্ট ভার্ব নাই বলে আমাদেরকে কি নিতে হয়েছে, ইটের সাথে মিলে ডাজ নিতে হয়েছে, ঠিক আছে। এইভাবে এখানেও ইজ আছে, অক্সিলারি ভার্ব, সাবজেক্টটার জন্য আমরা জেনে নিলাম যে যদি ক্লোজ ফ্রেজ এরকম বড় বড় লাইন থাকে তখন আমাদের কি নিতে হবে, ইট নিতে হবে, ঠিক আছে, কিন্তু অক্সিলারি ভার্ব কি নিতে হবে সেটা এখানে যদি থাকে তাহলে সেটা নিব, আর যদি না থাকে তাহলে আমাদের তো আগে রুলসে শিখছিলাম যে আমাদেরকে ডু ডাজ ডিড বসাতে হবে, সেটাই বসাবো। ওকে, এগুলো হচ্ছে কি কোনটা কিভাবে আমরা চিনবো, ঠিক আছে, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তাই আমি এটা বলতেছি না। ওকে, হচ্ছে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসালে সেটা প্লুরাল নাউন হয়, তাই তার ট্যাগ দে হবে, প্লুরাল হলে তো দেই হবে, আমরা জানি সেটা, আর দের সাথে আমাদেরকে মিলাইয়ে যেই ভার্বগুলো বসাতে হয় সেগুলো বসাতে হবে, ঠিক আছে। তাহলে যদি অ্যাডজেক্টিভের পরে কি থাকে, অ্যাডজেক্টিভের পূর্বে মানে শুরুতে যদি কি থাকে অ্যাডজেক্টিভ থাকে, এরপরে যদি শুরুতে দা থাকে, এরপর যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমাদের কি করতে হবে, দে ইউজ করতে হবে। যেমন দ্য ব্রেভ আর অলওয়েজ রেসপেক্টেবল, এখানে দা আছে এবং তার পূর্বে কি আছে, তারপরে কি আছে, অ্যাডজেক্টিভ আছে, ব্রেভ মানে সাহসী, এই জন্য আমাদের কি ইউজ করতে হচ্ছে, আমাদেরকে দে আনসি এবং দের সাথে এই যে অক্সিলারি ভার্ব যেটা ছিল আর নিয়ে আসলাম, আর বাক্যটা হ্যাঁ বোধক হওয়ার কারণে আমরা না বোধক আর অ্যান্ড দে ইউজ করলাম। ওকে, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, তার মানে বাক্যটা কি বাক্যটা নেগেটিভ আছে, এই জন্য আমাদেরকে হ্যাঁ বোধক করতে হবে। এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এখানে আর অ্যান্ড দে হবে না, এখানে আর দে হবে, কারণ বাক্য এখানে নেগেটিভ আছে অলরেডি, আমি এখানে আর দে হবে। ওকে, এবার আমাদেরকে মনে রাখতে হবে দা প্লাস এজেক্টিভ, দা প্লাস এজেক্টিভ প্লাস নাউন হলে, অর্থাৎ এখানে তো দা প্লাস এজেক্টিভ ছিল কিন্তু এরপরে কোনো নাউন ছিল না, ওর ডিরেক্টলি ভার্ব চলে আসছে, কিন্তু যদি নাউন চলে আসে তখন সেটা সিঙ্গুলার কমন নাউন হবে, এবং সিঙ্গুলার কমন নাউন হলে, সিঙ্গুলার হলে তো আমরা তখন দে আনতে পারি না, প্লুরাল হলে আমরা দে আনতে পারি, কিন্তু সিঙ্গুলার হলে তো তখন আমরা দে আনতে পারবো না, তখন আমাদের কি আনতে হবে, হি বা শি আনতে হবে। যেমন কি দ্য টল বয়, এখানে ইজ, ওরা ভার্বও চেঞ্জ করে দিচ্ছে, ইজ, কারণ ইজ এটা কি সিঙ্গুলার, তো দ্য টল বয় ইজ প্লেয়িং ফুটবল, এই জন্য আমাদের কি করতে হবে যে দ্য টল বয়ের জন্য আমাদের কি নিতে হবে, হি নিতে হবে, এবং ইজ আছে বাক্যটা হ্যাঁ বোধক, এই জন্য আমাদেরকে না বোধক ইজেন্ট লিখতে হবে, ইজেন্ট হি। দ্য বিউটিফুল গার্ল সিং ওয়েল, এখানে বাক্যটা কি ছিল, বাক্যটা হচ্ছে হ্যাঁ বোধক, এই জন্য আমাদেরকে না বোধক লিখতে পারে, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, এই জন্য আমাদেরকে এখান থেকে সাবজেক্ট হিসেবে আমরা সি নিলাম, এবং না থাকার কারণে সির সাথে মিলাই আমরা কি নিব, ডু ডাজের সাথে আমরা কি নিব, ডাজ নিব, তার জন্য আর আমরা নেগেটিভ করলাম, তাহলে ডাজেন্ট সি হয়ে গেল। ওকে, তাহলে কমন জেন্ডার সাবজেক্ট হলে, কমন জেন্ডার যদি সাবজেক্ট হয় তখন আমাদেরকে হি নিতে হবে। কমন জেন্ডার বলতে যেটা কি হয়, মানে এই পুরুষও হতে পারে মেয়ে হতে পারে, এরকম, যেমন একজন মানুষ মানুষ কি পুরুষ হতে পারে মেয়ে হতে পারে, স্টুডেন্টও কি হতে পারে, পুরুষ হতে পারে মেয়ে হতে পারে, তাহলে এটা কমন জেন্ডার। এইসব যদি কি হয় কোনো এই সাবজেক্টের জায়গায় দেওয়া থাকে তখন আমাদেরকে হি নিয়ে ফেলতে হবে, মানে সি নিব না, মানে আমাদের তখন হি নিতে হবে। ওকে, সেন্টেন্সটি দ্বারা কাউকে গ্রিটিংস বা শুভেচ্ছা বোঝালে সাবজেক্ট সাবজেক্ট হিসেবে তখন আমাদের কি নিতে হবে, আই নিতে হবে। যেমন গুড মর্নিং আমাদের কি নিতে আই ইউজ করলাম, এবং আমাদের এখানে কোনো অক্সিলারি ভার্ব না থাকার কারণে আমাদের কি নিতে হচ্ছে, ডোন্ট নিতে হচ্ছে, ঠিক আছে, মানে ডু নিতে হচ্ছে, আর ডুর সাথে যেহেতু বাক্যটা হ্যাঁ বোধক ছিল এই জন্য আমাকে না বোধক করলাম, ডোন্ট আই লিখলাম। থ্যাংক ইউ এই বাক্যটার মধ্যে কি এই যেহেতু এটার দ্বারা শুভেচ্ছা বোঝাচ্ছে এই জন্য আমরা আই লিখলাম, এবং এই বাক্যটা কোনো অক্সিলারি ভার্ব না থাকার কারণে আমরা ডু নিলাম আর নট যোগ করলাম, ব্যাস, কারণ বাক্যটা হ্যাঁ বোধক ছিল এই জন্য না বোধক করে ফেললাম। আশা করি বুঝে আসছে। এবার কমপ্লেক্স ওয়ার্ড যেমন কি অ্যাজ, ইফ, ইয়েট, হু, হুজ, সিন্স, বিকজ, আনলেস,
দো, অলদো, হোয়েন, লেট, সো দ্যাট, অ্যাজ, দে সেন্টেন্স এর যে অংশে থাকবে সেই অংশটি সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ একটা বাক্যের মানে দুইটা অংশ থাকলে যেটার সাথে এই শব্দগুলো থাকবে ওটাকে আমরা ফলো করবো না, ওটা সাবঅর্ডিনেট। আমাদেরকে মেইন ক্লজটা দেখে আনসার লিখতে হবে। যেমন কি এই যেমন সর্বদাই, আর আমাদেরকে কি করতে হবে, টেক কোয়েশ্চেন করার সময় সর্বদা মেইন ক্লজের দিকে লক্ষ্য রেখে টেক করতে হবে। তাহলে এই শব্দগুলো যার সাথে থাকবে তাকে আমরা ফলো করবো না, ঠিক আছে। যেমন কি আই উইল গো টু দ্য পার্ক, এই যে আই উইল গো টু দ্য পার্ক এটা আমরা ফলো করবো। এরপরে যে ইফ ইট ডাজেন্ট রেইন এটা আমরা ফলো করবো না, এটা হচ্ছে সাবঅর্ডিনেট, আমাদেরকে মেইনটা ফলো করতে হবে। মানে যার সাথে এই শব্দগুলো থাকবে তার দিকে আমরা তাকাবো না, আমরা এছাড়া বাকিটার দিকে দেখবো, ঠিক আছে। তাহলে বাকিটার মধ্যে কি ছিল, আই উইল গো ছিল, তাই না। তাহলে এখানে সাবজেক্ট কে আছে, আই আছে, আর ভার্ব আছে কি, উইল। আমাদের তো এই দুটারই কাজ আছে। তাহলে আমরা কি করবো, বাক্যটা হ্যাঁ বোধক ছিল দেখে আমরা কি করবো, না বোধক করবো, এবং উইলের জন্য উন্ট লিখলাম আর আই লিখলাম, উন্ট আই হয়ে গেল। ওকে, শি উইল সাকসিড বিকজ শি ওয়ার্কস হার্ড। এখানে হচ্ছে বিকজ যেটা এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট, এখান থেকে শুরু করে এটা কি, এটা হচ্ছে সাবঅর্ডিনেট। তাহলে মেইন ক্লজ হচ্ছে এটা, শি উইল সাকসিড। তাহলে আমাদের কি এইখানে উইল আছে এবং শি আছে, তার মানে আমরা কি নিব, বাক্যটা হাবোধক হওয়ার কারণে আমরা উন্ট লিখলাম আর শি লিখলাম, উন্ট শি, ব্যাস হয়ে গেছে। ওকে, এই যে এজ দেওয়া আছে, এজ এর পরে আমাদেরকে দেখতে হবে না, এজ যেখানে দেওয়া আছে মানে এই শব্দগুলো যার সাথে থাকবে তার দিকে আমরা দেখবো না, বাকিটা দেখবো। আই ক্যান হেল্প, তাহলে আমাদেরকে লিখতে হবে ক্যান আই, আর আমরা নেগেটিভ করবো এটাকে কারণ হাবোধক আছে, তাহলে কি হচ্ছে কান্ট আই। ওকে, আবার অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত রূপের প্রকৃত রূপ নির্ণয় করে টেক কোয়েশ্চেন করতে হবে। অর্থাৎ কিছু বাক্যের মধ্যে আমরা দেখবো যে হি, হিড, গো দেয়ার, এখানে হির পরে ডি আছে, এই ডি দ্বারা কি বোঝাচ্ছে, এই ডি দ্বারা আমরা এটার জন্য আমরা নিচে দেখবো যে সংক্ষিপ্ত রূপগুলো কি। হি ডি দ্বারা হি হ্যাড বা হি উড বোঝায়, আই এম এটার রূপ তো আই এম, আর আই ডাবল এল যেটা আছে এটা দ্বারা আই উইল বা আই শ্যাল, এবং এই হিজ মানে শির পরে যে এস আছে এটা দ্বারা শিজ বোঝায়, আর দেয়ার হিজের পরে যদি এরকম থাকতো তাহলে হিজ হবে, ঠিক আছে। দেয়ার এখানে দেয়ার আর, ঠিক আছে। আই ভি মানে আই হ্যাভ, এই জিনিসটা খেয়াল করে আমরা কি করব, আমরা দেখো যেমন দেয়ারের পরে এস আছে, তার মানে দেয়ার ইজ সামথিং রং, তাহলে আমাদেরকে এখানে ইজ একটা লুকাই আছে, আর সাবজেক্ট হিসেবে দেয়ার আছে, তাহলে আমরা কি লিখবো, আর নাবোধক করলে কি হয় যে ইজেন্ট দেয়ার। ওকে, দে আর এখানে আর আছে আর দে আছে, তার মানে আমরা লিখতে আরেন্ট দে, নেগেটিভ করলাম কারণ বাক্যটা হাবোধক। আমরা বারবার এই জিনিসটা খেয়াল রাখতে হবে, বাক্যটা হাবোধক হলে আমাদেরকে নেগেটিভ করতেই হবে, এবং নেগেটিভ করব, এবং তার সাথে আমাদেরকে নটটাকে শর্ট করে লিখতে হবে। ওই যে এর আগে যেটা আমরা কনস্ট্রাকশন লিস্টটা দেখছিলাম ওইটাও মনে রাখতে হবে। এবার প্রবাদ বাক্যের সাবজেক্ট এবং ভার্ব যদি নির্ধারণ করা না যায়, অর্থাৎ একটা প্রবাদ বাক্য আছে, ওই প্রবাদ বাক্যের কোনো সাবজেক্ট এবং ভার্বটাই বোঝা যাচ্ছে না, তখন আমাদেরকে মনে রাখতে হবে যে তখন আমরা ইজেন্ট ইট লিখে দিব। আমাদের উত্তর হিসেবে কি লিখবো, ইজেন্ট ইট, অর্থাৎ সাবজেক্ট হিসেবে ইজ আনবো এবং ভার্ব হিসেবে ইজ আনবো এবং ইট নিয়ে আসবো কি হিসেবে, এই সাবজেক্ট হিসেবে, ব্যাস ইজেন্ট ইট। প্রবাদ বাক্যের যদি কি নির্ণয় করা না যায়, সাবজেক্ট এবং ভার্ব নির্ণয় করা না যায়, তখন আমাদের কি লিখতে হবে, ইজেন্ট ইট লিখতে হবে। ওকে, এখন আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে অল অফ আস, মেনি অফ আস। দেখেন এই শব্দগুলোর পরে কিন্তু আস আছে, যখন আস থাকবে তখন আমাদেরকে এই শব্দগুলো মুখস্থ করার দরকার নেই। এইসব শব্দ দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় এবং যদি ওটার শেষে আস থাকে, তখন আস থেকে আমরা কি সাবজেক্ট পাই, আস থেকে আমরা কি পাই, উই পাই। এবার যখন অল অফ দ্যাম, অফ দ্যাম থাকে, তখন আমাদেরকে দ্যাম থেকে আমরা কি পাই, দ্যাম মূলত কার থেকে আসে, দে থেকে আসে, তখন আমাদেরকে কি ইউজ করতে হবে, দে ইউজ করতে হবে। এবং ইউ থাকলে আমাদের ইউ ইউজ করতে হবে। আর যখন অল অফ বয়েজ এখানে এস থাকবে, মোস্ট অফ দ্য প্রবলেমস, তখন আমাদেরকে কি ইউজ করতে হবে, দে ইউজ করতে হবে। যেমন মেনি অফ দ্য বয়েজ ওয়ার প্রেজেন্ট, অনেকগুলো বালক কি উপস্থিত, তাহলে আমাদেরকে এখানে যেহেতু কি আছে, এই বাক্যটা মেনি অফ দ্য বয়েজ আছে, এখানে আমাদের কি ইউজ করতে হবে, দে ইউজ করতে হবে, কারণ এটা প্লুরাল, দে ইউজ করবো। এবং দের সাথে কি এখানে আমরা ওয়ার আছে, ওয়ার নিলাম, ওয়ারকে নেগেটিভ করবো আমরা, ওয়ার আরেন্ট দে। ওকে, এবার হচ্ছে এখানে সাম অফ দেম আছে, তাহলে দেম থাকলে আমাদেরকে দে নিতে হবে। দে নিয়ে আমরা কি লিখবো, এখন এখানে উইল ছিল যে উইল নিয়ে আসলাম, ঠিক আছে। উইল নিয়ে আসলে উইলটাকে নেগেটিভ করবো, নেগেটিভটা করলে আমাদের কি হবে, ওন্ট দে হবে। আর নান অফ দেম, এই নান দ্বারা কিন্তু নেগেটিভ বোঝায়, বাক্যটা অলরেডি নেগেটিভ আছে, এই জন্য আমাদেরকে কি লিখতে হবে, এই সাবজেক্টটা কিন্তু কি লিখতে হবে, দে নিতে হবে, এবং ভার্ব হিসেবে আমাদেরকে হ্যাভ নিয়ে আসবো, হ্যাভেন্ট লিখবো না, আমরা নট যোগ করবো না। তাহলে আমাদের টেক কোয়েশ্চেন শেষ হলো, এবং আমি
কিছু বেসিক কথা, মূল কথা আমি বলতে চাচ্ছি টেক কোয়েশনের ক্ষেত্রে, সেগুলো হচ্ছে আমাদেরকে সবসময় এই কথাটা মাথায় রাখতে হবে যে টেক কোয়েশনের মধ্যে দুইটা জিনিস বসাতে হয়। সেটা কি? একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে সাবজেক্ট। এবং যদি বাক্যের মধ্যে সরাসরিভাবে কোনো অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে আমাদেরকে ঘুরে ফিরে আমাদেরকে কি নিয়ে আসতে হচ্ছে? আমাদেরকে ডু, ডাজ, ডিডকে নিয়ে আসতে হচ্ছে। এবং বাক্যের মধ্যে যদি কোনো সাবজেক্ট না থাকে, তখন আমাদেরকে ঘুরে ফিরে কি নিয়ে আসতে হচ্ছে? ঘুরে ফিরে আমাদেরকে হি, শি, ইট, দে, এই চারটাকে নিয়ে আসতে, যেটা আমরা শুরুতেই পড়ছি। অর্থাৎ শুরুতে যখন আমি এই জিনিসগুলো বেসিকগুলো যখন বুঝাইছি, হয়তো তখন বোরিং লাগতে পারে বা জিনিসটা কি সেটা মানে এতটা কি খেয়াল করা হয়নি, কিন্তু আসল জিনিস হচ্ছে এইগুলা, এই যে চিহ্ন দেওয়া আছে, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো মাথায় রাখলে তখন আমরা টেক কোয়েশন কি ভালো করে বুঝতে পারবো। এরপর হচ্ছে যে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে শব্দগুলো দ্বারা নেগেটিভ করা হয়, নেগেটিভ শব্দ বোঝায়, ওই শব্দগুলো থাকলে তখন আমাদেরকে টেক কোয়েশনে কি করতে হবে? হাবোধক লিখতে হবে। নেগেটিভ থাকলে তখন হাবোধক লিখতে হবে। আর যদি বাক্যটা যদি হাবোধক হয়, তখন আমাদেরকে নাবোধক করতে হবে। এটা প্রত্যেকটা রুলসের ক্ষেত্রে হাবোধক থাকলে নাবোধক থাকলে হাবোধক, এটা করতেই হবে। এটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। আশা করি এই টেক কোয়েশন সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না। টেক কোয়েশনের সব কথাগুলো এখানে উপস্থাপন করা হয়েছে। আরেকটা জিনিস যে আমরা দেখছিলাম যে টেক কোয়েশনের ক্ষেত্রে যদি অক্সিলারি ভার্ব যদি কি হয়, এই মেইন ভার্ব হয়, তখন আমরা কিছু ক্ষেত্রে আনসার যখন প্র্যাকটিস করবে তখনও দেখা যাবে কি অক্সিলারি ভার্ব থাকলে কিছু অক্সিলারি ভার্বকে আমরা কি করতে পারছি, অক্সিলারি ভার্বটা যদি মেইন ভার্ব হয়, তখন আমরা কি করছি, ওই অক্সিলারি ভার্বটাকে আমরা টেক কোয়েশনের ভার্ব হিসেবে ইউজ করে ফেলছি অক্সিলারি ভার্ব। আবার কিছু ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা মেইন ভার্ব থাকলে তখন আমরা কি করি, ডু ডাজ নিয়ে আসি, ডু ডাজ ডিড নিয়ে আসি, তাই না? এই সমস্যাটার সমাধান হচ্ছে এটা যে ব্রিটিশ এবং আমেরিকান নিয়ম অনুযায়ী কি যে এইটা কি করতে পারবো আমরা অক্সিলারি ভার্বের জন্য, আমরা অক্সিলারি ভার্ব যদি মেইন ভার্ব হয়, তখন আমরা কি করতে পারি যে এই টেক কোয়েশনে কি বসাতে পারবো, আমরা ওই অক্সিলারি ভার্বটা বসাতে পারবো। যদি অক্সিলারি ভার্ব কি হয়, মেইন ভার্ব হয়, তখন ওই অক্সিলারি ভার্বটা টেক কোয়েশনে বসাতে পারবো। আবার যদি এই ব্রিটিশের ক্ষেত্রে কি হয় যে আমরা ডু ডাজ ডিড বসাবো, ওই অক্সিলারি ভার্বটা না বসাই, অর্থাৎ আমাদেরকে দুটোটাই করা যাবে। এই জন্য এটা নিয়ে কনফিউশন হওয়ার কিছু নেই, এটা দুটোটাই বসানো যাবে। অর্থাৎ অক্সিলারি ভার্বটা যদি মেইন ভার্ব হয়, তখন আমরা ওই অক্সিলারি ভার্বটা দিয়ে আমরা টেক কোয়েশন লিখতে পারবো, অথবা আমরা ডু ডাজ নিয়েও টেক কোয়েশন লিখতে পারবো। আশা করি টেক কোয়েশনের সকল সমস্যা শেষ হয়েছে। এবং অনুরোধ রইল যে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেন আমি পরবর্তী ভিডিও আপলোড করার জন্য আমি এরকম শিট তৈরি করে একদম বিস্তারিত প্রত্যেকটা জিনিস দিব, যেন কি হয় আপনারা কোনো প্রশ্ন না থাকে, সব কিছু ভালো করে বুঝতে পারেন। এই জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অনুপ্রেরণা দিবেন। সালাম।